যিনি গণতন্ত্রের জন্য কোনোদিন আপোষ করেননি, দেশ থেকে পালাননি, মৃত্যুর পদযাত্রায় তারপরও আদর্শ আপোষ করেননি, সেই নেত্রী যখন সুস্পষ্ট মেসেজ দেয় তার দলের নেতাদেরকে বলবো দয়া করে সেটা উপলব্ধি করুন। কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়। আজকে কেন আজকে জেলায় জেলায় আজকে এই একটা গণ অভ্যুত্থানের পরে যখন মুক্ত বাংলাদেশ চাই তখন কেন রিক্সাওয়ালারা আক্ষেপ করে বলে যে আগেই তো ভালো ছিল, কেন মানুষ বলা শুরু করছে যে আমার বাড়িঘর লুট হয়ে যাচ্ছে? কারা তারা কারা? লুটেরাদেরকে তো লুটেরা হিসাবে চিহ্নিত করতে হবে। আমি রাজনীতিবিদকে অনুরোধ করব একটি সুষ্ঠু নির্বাচনের সংস্কার দরকার, কারণ নির্বাচনী ব্যবস্থা যদি সংস্কার হয় আপনারাই ক্ষমতায় যাবেন, আমার তরুণ প্রজন্ম ক্ষমতায় যাবে না। তারা পথটা দেখিয়ে দিয়েছে, সেই পথটা আপনাদেরকে হাঁটতে হবে সোজাসুজি। এই রাজনীতির অলিগলি বলবেন, রাজনীতিতে শেষ কথা নাই বলে বলবেন, পার পাওয়া যাবে না। শেখ হাসিনা পার পায়নি, এই সরকাররা পার পায়নি, হুমকি ধামকি রক্তচক্ষু রক্ত কোনোটাতে পার পায়নি। আপনারা যদি এই তরুণ সমাজের যদি মূল ভাষাটা বুঝতে না পারেন, আপনাদের কিন্তু একই পরিণতি ভোগ করতে হতে পারে। আজকে আইন শৃঙ্খলা বাহিনী নাই, ঢাকা শহরে কোনো বিশৃঙ্খলা নাই, রাস্তা ক্লিয়ার, সিস্টেমেটিক ডিসিপ্লিন যদি তারা পারে, আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী পারেনি। কেন পারেনি? এতটুকু রাজনীতিবিদরা পারতে দেয়নি তাদেরকে। আমি মনে করি না যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী পচে গেছে, মনে করি না, কিন্তু তাদেরকে পচানো হয়েছে ওই ক্ষমতায় থাকার জন্য। আর কিছু অতি উৎসাহী লোক, এই হারুনদের মতো লোকেরা, যারা আমার দেশের সম্মান, আমার মানুষের ইজ্জত আয়নাঘর তৈরি করে তারা মানুষকে নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, আজকে এগুলো থেকে মুক্তি হওয়ার পথ তৈরি হয়েছে। দয়া করে শুধু বলবো যে এই তরুণ প্রজন্ম তাদেরকে শ্রদ্ধা করতে শিখুন। শেখ হাসিনা শ্রদ্ধা করেনি, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, তার খেসারত দিয়ে এই বাংলাদেশের ইতিহাসে তাকে পালিয়ে যেতে হয়েছে। এই পালানোর ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় যারা নতুন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন। কেন আজকে আপনার জেলায় আজকে আপনি সাধারণ মানুষকে শান্তি দিতে পারলেন না? আপনি এমপি হবেন না, ভোটে দাঁড়াবেন না, উপজেলা চেয়ারম্যান হবেন না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন না? কি এমন হইল যে আপনি আজকে বাড়িতে আগুন লাগালেন, দোকান লুটপাট করলেন? আমি বলছি না কে করছে, তারা দুষ্কৃতিকারী, রাজনীতিবিদ করছে, এটা আমি বিশ্বাস করতে চাই না। কিন্তু রাজনীতিবিদরা নীরব কেন থাকলেন? তারা কেন দায়িত্ব পালন করলেন না? তারা কেন ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করলেন না? এটি রাজনীতিবিদদেরকে কোনোদিন না কোনোদিন বিচারের কাঠগড়ায় দাঁড়ালেও হতে পারে। আপনি আপনার দায়িত্বটি পালন করেন না কেন? আমরা শিক্ষক কথা বলে যাই যে মতিহার থানা, আমি রাজশাহী সবুজ চত্বরের সেই মতিহার থানা যখন শুনলাম হামলা করতে যাচ্ছে, আমরা শিক্ষক সমাজ সেখানে দাঁড়িয়ে একটি ঢিল পর্যন্ত ছুটতে দিইনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে 25টার মতো বলি পুলিশের সাজোয়া গান এখন পর্যন্ত আছে, হামলা করতে দেয়নি। তাহলে আমরা কেন রাজনীতিবিদরা এই কাজটুকু আপনারা করতে পারলেন না? আমি নিজে রাজশাহী শহরে ঘুরেছি, জানেন, সবগুলো টোকাই শ্রেণীর লোকজন, 15 থেকে 21 বছর বয়স, তারা তো রাজনৈতিক কর্মী হওয়ার কথা না, কিন্তু তাদেরকে বাধা দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিলাম না কেন? রাজনীতিবিদরা উদ্যোগ দিলাম না কেন? এই যে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচনের মধ্য দিয়ে তো আপনার থেকে ক্ষমতায় আসতে হবে। যারা আসতে চান, এই ক্ষমতা তো আজীবন থাকবে না। সংস্কার দরকার। কিসের সংস্কার? যে সংস্কার না হওয়ার কারণে সংবিধানকে সংশোধন করে কুঠারাঘাত করে একদলীয় একটি দামি ভোট, 2024-এর 18-র মতো রাতের ভোট, তারপরে একতরফা ভোট, কত রকমের ভোটের ইতিহাস, এই ভোটের ইতিহাসের যেন পুনরাবৃত্তি কোনোদিন বাংলাদেশে না হয়, সেটি ছাত্র সমাজ চায়। আমি অন্তত আমরা ছাত্র সমাজের প্রত্যেকটি দাবি যৌক্তিক দাবি, এবং যে সমস্ত শহীদরা আত্মত্যাগ করেছে, আপনারা ক্ষমতা ভোগ করবেন, ক্ষমতায় আসবেন, কোনো অসুবিধা নাই। জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মর্যাদার আসনে আসীন করতে হবে। তারা এই যে পরিবারগুলো, অনেক পরিবার নিঃস্ব হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আগেই আপনাদেরকে জাতির কাছে প্রতিশ্রুতি করতে হবে যে আপনারা তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের ব্যয়ভার করার দায়িত্ব নেবেন। এগুলোর মধ্য দিয়ে সবচেয়ে বড় যে সংকটের জায়গা, সেটি হলো তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। মানুষের আস্থা অর্জন করতে হবে। মানুষ বলতে সকল স্টেক হোল্ডার, ছাত্র, শিক্ষক, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সবার আস্তে আসতে হবে। তাদেরকে মানুষের জন্য কাজ করতে হবে। এই হারুনদের মতো বিএনপি জামাতকে ঠ্যাঙ্গানোর জন্য লাঠিয়াল বাহিনী যদি আইন শৃঙ্খলা বাহিনী করে, আস্থা কিন্তু ফিরে আসবে না। আমি বিশ্বাস করতে চাই বিশ্বের একজন সবচেয়ে বরেণ্য মানুষ, যিনি পথ দেখিয়েছেন গরিবকে স্বাবলম্বী করার জন্য, নারীদেরকে স্বাবলম্বী করার জন্য, এই বৃদ্ধ বয়সে অন্যায়ের সাথে আপোষ করেননি, কোর্টে গেছেন, আসছেন, সেই মানুষ যখন দায়িত্বে, আমি স্বপ্ন দেখতে চাই যে ওনার নেতৃত্বে স্বাধীনতার প্রকৃত যে বৈষম্যমূলক দেশ, শোষণমুক্ত দেশ, সাম্যর দেশ, ন্যায্যতার দেশ, আইনের দেশ, ন্যায়পরায়ণতার দেশ ফিরে পাবে। আমি সেই স্বপ্নটি দেখার জন্য, এই স্বপ্নটি তৈরি করে দেওয়ার জন্য আমি ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং সেই বাংলাদেশ দেখার জন্য অপেক্ষায় আমি আছি।
জি, জনাব ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, আপনি আলোচনা করবেন, আছেন আমাদের সাথে। আমরা একটু এবারে ঢাকার বাইরের পরিস্থিতি জেনে আসব। ঢাকার বাইরে আছেন আমাদের কোটা আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর বিভিন্ন জেলায় থানাগুলো পুলিশ শূন্য হয়ে পড়ে, ফাঁকা হয়ে যায় পুলিশের সব ইউনিট। আত্মগোপনে থাকা পুলিশ সদস্যদের সন্ধ্যার মধ্যে নিজ নিজ ইউনিটে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ ইসলাম। তৌহিদ, নওগাঁর পুলিশ সদস্যরা কি কর্মস্থলে যোগ দিয়েছেন, আর বর্তমানে থানাগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? রূপা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পদত্যাগ করে দেশ ত্যাগ হওয়ার পরেই কিন্তু পুলিশ শূন্য হয়ে পড়ে পুরো নওগাঁ জেলা। যদিও কোনো ধরনের অগ্নিসংযোগ বলেন থানাতে বা ভাঙচুর এ ধরনের ঘটনা কোনো থানাতে নেই। নওগাঁর 11টি থানা এবং এখন পর্যন্ত নওগাঁর 11টি থানায় সুরক্ষিত রয়েছে। তবে পুলিশের বাহিরের যে অ্যাক্টিভিটি সেটি কিন্তু নেই। এরকম দেখছেন, আমরা এখন আছি নওগাঁ সদর মডেল থানায়। এভাবে প্রধান ফটককে আসলে তালা তালা লাগানো অবস্থায় থানা ঘেরাও আছে। ভিতরে পুলিশ সদস্যরা তারা তাদের যে কার্যক্রম সেটি চালাচ্ছেন এবং বাহিরে পুলিশের যে অ্যাক্টিভিটি চলাফেরা সেটি কিন্তু নেই। পুলিশ কর্মকর্তারা বলছেন যে পুলিশের যে কার্যক্রম ভিতরে তারা ভিতরে চালাচ্ছেন। আমরা এখানে আসার পরে পুলিশের উপস্থিতি খুবই কম দেখেছি। ভেতরে পুলিশের কর্মকর্তারা আছেন, তারা তাদের নিজেদের কাজ করছেন। এখানে আসার পরে নওগাঁর একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা হচ্ছিল, তিনি আমাদের জানিয়েছেন সারা দেশে কোটা বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সময়ে নওগাঁর অবস্থাতে আসলে তারা কোনো ছাত্রদের বাধা দেয়নি পুলিশ, যার কারণে ছাত্রদের সঙ্গে কোনো রকমের ধাওয়া পাল্টা ধাওয়া বলেন বা কোন রকম সমস্যা হয়নি, যার ফলে কিন্তু নওগাঁয় এখন পর্যন্ত কোনো ভাঙচুর বলেন বা অগ্নিসংযোগ বলেন বা কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত থানাগুলোতে হয়নি। আমরা যেমন দেখছিলাম যে দেশের বিভিন্ন অঞ্চলে আসলে থানাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সে তুলনায় কিন্তু নওগাঁর অবস্থা ভালো বলা চলে। এখানকার পুলিশ কর্মকর্তা আমাদের আরো জানিয়েছেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যেসব পুলিশ সদস্যরা নিহত হয়েছেন তাদের আসলে এই মুহূর্তে বাইরে কাজ করা কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছেন পুলিশ কর্মকর্তারা, যার কারণে কিন্তু তারা বাইরে যাচ্ছেন না। এবং তারা আমাদের জানিয়েছেন যে যে পর্যন্ত আসলে পুলিশের পুরোপুরি নিরাপত্তা আসলে প্রদান করা না হবে, নিশ্চিত করা না হবে, সে পর্যন্ত আসলে পুলিশের কার্যক্রম তারা কিন্তু বাইরে চালাবে না। সাধারণ মানুষের মধ্যে কিন্তু একরকম আতঙ্ক এখনো বিরাজ করছে, যেহেতু পুলিশ মাঠে নেই, আইন শৃঙ্খলা বাহিনী একদম বন্ধ বলা চলে পুরো জেলাতেই, যার কারণে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। বিভিন্ন জায়গাতে আমাদের কাছে ফোন আসছে। আমরা এই বিষয়গুলো নিয়ে পুলিশের কর্মকর্তাদের যেসব থানার ওসিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা আসলে এই বিষয়ে আমাদের কোনো কিছুই জানাতে পারেননি। এছাড়া ওভারঅল তৌহিদ, আপনি জানাবেন যে নওগাঁয় কোনো লুটপাটের ঘটনা ঘটেছে কিনা, যেমনটি ঢাকায় ছাত্ররা যেরকম ডিউটি করছে এরকম ছাত্রদের তৎপরতা দেখা যাচ্ছে কিনা নওগাঁয়, আপনি বিস্তারিত জানাবেন। আচ্ছা রূপা, আপনি যেমনটি বলছিলেন ঢাকা সহ ঢাকার বেশ কয়েকটি বাইরের জেলায় আসলে যে লুটপাট ভাঙচুর বলতে এখানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাসায় অগ্নিসংযোগ করা হয়েছে, জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে। এছাড়া আসলে ভাঙচুরের কোনো ঘটনা নাই, এ থানাতে তো ঘটনা নাই। এই দুটি ঘটনা ছাড়া তেমন কোনো ভাঙচুর বা লুটপাট বা অগ্নিসংযোগের এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি। সব ঠিকঠাক এখন পর্যন্ত বলা চলে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর এরকম চুপ থাকাতে কিন্তু ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা শহরে দেখছিলাম গতকাল থেকেই বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা তারা আসলে ট্রাফিক দায়িত্ব পালন করছেন। এভাবে আসলে সাধারণ মানুষ বলছেন যে এভাবে আসলে চলতে পারে না, খুব দ্রুতই তারা পুলিশ সদস্যরা যেন তাদের নিজ কর্মস্থলে ফিরে আসেন। এবং আপনি আরেকটি বিষয় জানবেন, গতকাল পুলিশের মহাপরিদর্শক তিনি কিন্তু ব্রিফিং এর মাধ্যমে বলে দিয়েছেন আজকে সন্ধ্যার মধ্যে কিন্তু পুলিশ সদস্যদের কিন্তু কর্মস্থলে যোগদানের যে বিষয়টি নিশ্চিত করেছেন। এখানকার যিনি পুলিশের কর্মকর্তা রয়েছেন তিনি আমাদের নিশ্চিত করেছেন যে আসলে সে ধরনের কোনো নির্দেশনা এখন পর্যন্ত জেলা পর্যায়ে আসেনি। আসলে জেলার বাইরে যেসব জায়গায় থানা ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব জায়গাতে পুলিশ সদস্য শূন্য হয়ে পড়েছেন, সেসব জায়গাতেই পুলিশ সদস্যদের আসলে যাওয়ার নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। আরেকটি বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি, নওগাঁর সীমান্ত ঘেঁষে একটি জেলা, নওগাঁয় বেশ কয়েকটি উপজেলা সীমান্ত রয়েছে এবং এখানকার যিনি বিজিবির সদস্য রয়েছেন তারা আমাদের নিশ্চিত করেছেন যে তারা কড়া নিরাপত্তায় আসলে সীমান্ত রাখা হয়েছে, যাতে করে
কোনো ধরনের আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আসলে ভারতে পালিয়ে যেতে না পারে, এই বিষয়টি কিন্তু বিজেপির পক্ষ থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে। ওভারঅল এখন পর্যন্ত নওগাঁর অবস্থা শান্তিপূর্ণ, তবে সাধারণ মানুষ যে নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা যে আসলে নিরাপদে বাইরে বের হতে পারছেন না, তাদের মধ্যে একটি থমথমে অবস্থা বিরাজ করছে, এটি কিন্তু খুব দ্রুতই উত্তোলন করে স্বাভাবিক জীবনে ফিরতে চায় সাধারণ মানুষ। নওগাঁ থেকে সাধারণ মানুষের একটি তৌহিদ, দাবি আপনি জানাবেন খুব দ্রুতই যে ঢাকায় কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্টের বিষয়টি শিক্ষার্থীরাই করছে, এরকম নওগাঁয় হচ্ছে কিনা, শিক্ষার্থীরা সেই ট্রাফিক ম্যানেজমেন্ট করছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নওগাঁতেও হচ্ছে। আমরা পুরো নওগাঁয় দেখেছি যে ট্রাফিক পুলিশের যে ব্যবস্থাপনা, সেটি কিন্তু ছাত্ররাই করছেন। বিভিন্ন এনজিও থেকেও আসলে আমরা কর্মী দেখেছি, ইসলামী আন্দোলন, তারা আসলে করছেন। বিশেষ করে ছাত্রছাত্রীরা, স্কাউটসের যারা রয়েছেন, তারা আসলে এটি দেখছেন। এবং জেলা শহরের বাইরেও বিভিন্ন উপজেলাতেও কিন্তু আমরা এটি লক্ষ্য করেছি যে ছাত্ররা আসলে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষ বলছেন যে এমন পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ হওয়া প্রয়োজন, তাদের নিরাপত্তা দেওয়া প্রয়োজন। রূপান্তর এমনটি ছিল নওগাঁ থেকে সার্বিক পরিস্থিতি। তৌহিদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় ফিরবো। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনি যেমনটি বলছিলেন এর আগে, আমি আবার জানতে চাচ্ছি যে এই গণ অভ্যুত্থানের পর ভাঙচুর, লুটপাট, ডাকাতি, এই ঘটনাগুলো যে ঘটছে, এইটা কেন? দুঃখজনক, নিন্দনীয়। আমি লজ্জিত। আমার ছাত্ররা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে ইউনূস স্যারের কথা মতো। নতুন বিজয় অর্জন, দ্বিতীয় বিজয়, তাহলে সেই বিজয় তো হওয়ার কথা ছিল আনন্দের। সেই বিজয় হওয়ার পরে 6 ঘন্টার মধ্যে কেন গোটা দেশ ধ্বংসপুরীতে পরিণত হলো? কেন আমার পড়শি নিরানন্দ হলো? কেন আজকে লুটপাট হচ্ছে? কেন ঘটনার 4 দিন যাওয়ার পরও আজকে 4 ঘাটে, আমি আবারও বলছি যারা আমাকে শুনছেন, আজকে 4 ঘাটে কেন একটি দলের কর্মী পরিচয় দিয়ে 3 লক্ষ টাকা চাঁদা চাওয়া হচ্ছে? ইতিমধ্যেই 4টি গরু এবং সমস্ত কিছু লুট করে নিয়ে হয়েছে, এর মধ্যে ছবি আছে। আমি যারা সেনাবাহিনীর দায়িত্বে আছেন অন্তত 100 বার ফোন দিয়েছি, আমি কোনো ফোন পিক করাতে পারিনি। মানুষ বড় অসহায় অবস্থায় আছে। আমি অনুরোধ করব যারা শপথ নেবেন রাতের মধ্যে, রাষ্ট্রপতি এখনও চেয়ারে বসে আছেন, দয়া করে সাধারণ মানুষদেরকে রক্ষা করুন। এই শেখ হাসিনার পতন চেয়েছিল সাধারণ মানুষ। কেন চেয়েছিল? এই গত 14 বছর কথা বলার স্বাধীনতা ছিল না, তাদের গণতান্ত্রিক অধিকার ছিল না, তারা জনগণের মালিক। সেই মালিকের টাকা দিয়ে অস্ত্র কিনে তাদের সন্তানকে গুলি করা হয়েছে। এই আয়না ঘরে কত বাবা, কত সন্তান, কত মা গায়েব হয়ে গেছে, এখনও তারা কান্না করে ঘুরে পড়ে সেই বাংলাদেশ দেখার জন্য যে একটি স্বৈরাচারের পতনের পরে কিছু ডাকাত, কিছু লুটেরা, কিছু দুর্বৃত্ত, কিছু দুষ্কৃতিকারী আমার দেশের সম্পদ ধ্বংস করবে, লুটে নিয়ে যাবে, চুরি করে নিয়ে যাবে। হতে পারে না, এটা মানা যায় না। কোনো বিবেকবান মানুষ মানতে পারে না। কেন একজন বয়োবৃদ্ধ প্রাইমারি স্কুলের হেডমাস্টার, যিনি হাজার হাজার ছাত্র তৈরি করেছেন আমাদের মতো, কেন তার কান্না শুনতে হবে ফোন করে যে আমাকে বাঁচান, আমাকে রক্ষা করেন? কারা তারা? আমি 4 ঘাটের নেতৃবৃন্দকে অনুরোধ করবো, এখান থেকে রাজশাহী জেলা বিএনপির নেতৃবৃন্দকে উদ্ধার করব, জামাতের নেতৃবৃন্দকে উদ্ধার করব, ছাত্র সমাজকে উদ্ধার করব। এই দুর্বৃত্তদেরকে ধরে এখনই এনে সেনাবাহিনীর হাতে দিন, আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আপনার এই কথা সূত্র ধরে জানতে চাই যে পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন দূষিত হয়ে গেছে, তাহলে সংস্কারে করণীয় কি? সংস্কার অলরেডি শুরু হয়ে গেছে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি কিন্তু আমেরিকা থেকে বা আমি অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে আমি পুলিশ বাহিনী চালাবো না। আমার এই পুলিশ বাহিনী চালাতে হবে আমার এই দেশের মানুষকে দিয়ে। রাতারাতি এখন আমাকে যদি বলে আপনি পুলিশের আইজিপি, আমি বলতে চাই আমার ফোর্স কোথায় বসে দায়িত্ব পালন করবে? আপনি 460টি থানা তো পুড়ে দেওয়া হয়েছে। আপনার রাগ এই বিল্ডিংয়ের ওপরে কেন? আমি মানছি হারুন অন্যায় করেছে, আমি মানছি আইজিপি মাস্তানের মতো আচরণ করেছে, আমি মানছি এই বিপ্লবরা মানুষকে মানুষ মনে করেনি। তাদের বিচার হবে, বিচার হতে হবে, না হলে এই তরুণ সমাজ কিন্তু কাউকে ক্ষমা করবে না, যাদেরকে 32 ঘন্টা না খেয়ে রাখা হয়েছে। একজন নাহিদকে হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে তার কাছ থেকে জোর করে তার স্বাক্ষর আদায় করে প্রচার করা হয়েছে। আজকে ডিবি অফিস তো রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করার যারা কেন্দ্র বানায়, তাদেরকে জাতি দেখতে চায়, তারা এখনো কি অবস্থায় আছে? তাদের বিচার চায়, দ্রুত বিচার আদালতে। মিথ্যা মামলা দিয়ে মানুষকে নিগৃহীত যারা করেছে, মানুষকে অপমান করেছে, রাজনৈতিক দলকে কলুষিত করেছে, নির্বিচারে গুলি করেছে, তারা এখনও এই দ্বিতীয় স্বাধীন স্যারের কথার সাথে সরে গিয়ে তারা মুক্ত থাকবে, এটি হতে পারে না। আমি বলছি বিচার হতে হবে। দেশের প্রচলিত আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আমি বিশ্বাস রাখি স্যারের নেতৃত্বে সেটি হবে। যারা আসছেন ক্ষমতায়, শুধু এতটুকু বলি, দয়া করে মানুষের এই ত্যাগ,
মানুষের এই রক্ত, আমার সন্তানদের রক্ত, আমার নাবালক সন্তানদের রক্ত সাথে বেইমানি করে নিজেদের ক্ষমতা লিপ্সার সাথে ওনারা গা ভাসাবেন না, এটা আমি বিশ্বাস করতে চাই। এটা আমি বিশ্বাস করতে চাই। আমি 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 এতটুকু আশা করতে চাই যে দিন শেষে কিন্তু রাজনীতিবিদরা এই রাষ্ট্র পরিচালনা করবে। অতএব আপনারা যারা আছেন, আমি করজোড়ে নিবেদন করছি আপনাদের একজন ভাই হিসেবে, দয়া করে আপনাদের দায়িত্ব, আমি কিন্তু একবারও বলিনি আপনারা করছেন, কেউ না কেউ করছে, সেই কেউ না কেউটাকে ধরে আইনের হাতে সোপর্দ করুন। আপনার পার্শ্ববর্তী যে সেনাবাহিনী আছেন তাদেরকে দিন, তার পাশে দাঁড়ান, তার সম্পদটা রক্ষা করুন। এভাবে হতে পারে না, এভাবে চলতে পারে না। আমার এই যারা কবরে শুয়ে আছে, আমার এই স্নিগ্ধ মুগ্ধ পানি পানি দেওয়া চলে গেল, আমার এই সাইদ রংপুরে বিশ্বাসই করতে পারেনি যে স্বাধীন দেশের টাকায় অস্ত্র কেনা দিয়ে আমাকে বকে কড়ি করতে পারে। তারার আত্মা কিন্তু কষ্ট পাচ্ছে। তারা এই শেখ হাসিনার মতো আরেকটি উন্মত্ত বাংলাদেশ দেখার জন্য তাদের রক্ত দেয়নি। এই প্রতি শ্রদ্ধাশীল রাখতে হবে। আমি আবারও অনুরোধ করছি, দেশ চালাবেন আপনারা, রাজনীতিবিদরা। কে চালাবে না জানে? রাজনীতিবিদরা। সেই দেশটা যদি ধ্বংস হয়ে যায়, শেখ হাসিনা আর্থিকভাবে দেশটাকে পঙ্গু করে থয়ে গেছে, সেই দেশটা যদি নতুন করে আবার ধ্বংস হয় আমাদের গাফিলতির জন্য বা আমাদের একটু অসচেতনতার জন্য, অসাবধানতার জন্য, সেটা দীর্ঘমেয়াদে আপনাদেরকে কিন্তু ভোগাবে। আমি শুধু এত ছোট করে কয়েকটা কথা বলি, নির্বাচন কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা, মৌলিক সমস্যা। সেই নির্বাচনী ব্যবস্থার প্রতি জনমানুষের আস্থা যেন ফুরে আসে, সেই কাজটি করতে হবে। এই দেশটাকে যদি চালাতে হয়, এই যে সংস্কারগুলো যে করতে হবে, অর্থের প্রয়োজন। অধ্যাপক ইউনূস স্যারের মতো অর্থনীতি, আমি তো অত কথা বলতে পারি, ছোট করে বলি, সেই অর্থনীতির চাকা কিন্তু অচল। ফ্যাক্টরি চলে না, ব্যবসা চলে না, বিদেশিরা মুখ ফিরিয়ে নিয়ে গেছে, রেমিটেন্স আর পাঠাবে না বলে। আমি বিশ্বাস করতে চাই প্রফেসর অধ্যাপক ইউনূস সারা বিশ্বের একটু আলোকিত মানুষ, নিশ্চয়ই বিশ্ব আমার দেশের পাশে থাকবেন, ওনার সাথে থাকবেন। উনি একজন সৎ মানুষ, সেই মানুষের নেতৃত্বে অর্থনীতির চাকা সচল হবে। আপনি যে কথা বলছেন, প্রশাসন পচে গেছে, প্রশাসন, যে সমস্ত অদক্ষ অযোগ্য সচিবরা বা ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজনৈতিক বিবেচনায় মানুষের সাথে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, যোগ্য মেধাবী সিনিয়রদেরকে সুপারসিট করে তারা ঘাড়ের ওপরে বসেছেন, বিদায় করতে হবে ঝাঁটা দিয়ে, ঝাঁটা পেটা করে। এবং এই দক্ষ লোকদেরকে আবারও চাকরি যাদের মেয়াদ ছিল ফিরে নিয়ে এসে ওই পদে বসে এই দেশকে নেতৃত্ব তো রাজনীতিবিদরা দেবেন না, এই সচিবরা আমলারা দেবেন। সবাইকে মনে শেষ বেলায় বলতে চাই যে সবাইকে শত্রু ভাবলে দেশ চালানো যাবে না। ওই বেগম খালেদা জিয়ার সেই শেষ কথা, এই দেশটি আমাদের। হাসানাত আলী, আমরা আলোচনা আবারও ফিরবো। আমরা একটু ঢাকার বাইরে খবর জেনে আসি, আমরা আবার পঞ্চগড়ে চলে যাব। পঞ্চগড় সীমান্তে বিজিবির রেড অ্যালার্ট জারির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, সীমান্তে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানান। যেমনটি বলছিলেন, উত্তরের প্রবেশ মুখ পঞ্চগড়। ভারতে প্রবেশ ঠেকাতে পঞ্চগড়ের উভয় সীমান্তে বিজিবি এবং বিএসএফ উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীরা কড়া নিরাপত্তা রেখেছে এবং নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় শহর থেকে 5 কিলোমিটার দূরে মিরগড় সীমান্তে। আপনাকে জানিয়ে রাখি, পঞ্চগড় জেলা কিন্তু 3 দিকেই ভারত সীমান্ত বেষ্টিত জেলা, যে কারণে অবৈধ পথে ভারতে প্রবেশ করার একটা প্রবণতা বা সংখ্যা রয়েছে। আপনি জানেন, দেশের ছাত্র আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিকে দেশের বেশ কিছু মানুষ ভারতে প্রবেশের চেষ্টা করছে বলে শুনেছি। এই কারণে জেলার সীমান্ত এলাকায় বিজিবি টহল নিরাপত্তা জোরদার করেছে। আমি সকাল থেকে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকায় লোকজনের সাথে কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন, গত কয়েকদিনে ধরে সীমান্তে বিজিবি সতর্ক পহরা নিশ্চিত করেছে, অবৈধভাবে কোনো লোক ভারতে প্রবেশ করতে পারেনি। আমি কথা বলেছি পঞ্চগড় 18 ব্যাটালিয়নের বিজিবি সিও লেফটেন্যান্ট কর্নেল মেজর জিয়াউর রহমান। তিনি আমাকে বলেছেন, সীমান্তের এই পরিস্থিতিতে তারা বিজিবির সদস্য নিয়োগ বাড়িয়েছেন, সতর্ক অবস্থায় রয়েছে বিজিবিরা। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নেই, এই ধরনের কোনো ঘটনা এড়াতে তারা সবসময় সতর্ক রয়েছেন। আমি কথা বলছি বাংলাবান্ধা ইমিগ্রেশনের বিভাগের সাথে। তারা আমাকে জানিয়েছেন, জরুরি প্রয়োজনে ভারত গমন ইচ্ছুক ও ভারত থেকে প্রয়োজনীয় বাংলাদেশে প্রবেশের সকল প্রকার কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করতেছে। এই পর্যন্ত কেউ ভারতে প্রবেশের সঙ্গে প্রবেশ অবৈধভাবে যায়নি বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সীমান্তের সর্বশেষ খবর। জি টুটুল, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় ফিরবো। জনাব মোহাম্মদ হাসানাত আলী,
আমি আপনার কাছে এবার জানতে চাই যে বর্তমান পরিস্থিতি উত্তরণে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, এটা কি হতে পারে? আমি একটু মোটা দাগে বলি, কিছু আলোচনা হয়ে গেছে। সবচেয়ে প্রথম যে কাজটি করা দরকার, আজ রাত থেকেই একদম 8:30টায় শপথ শপথের হলে পর থেকেই 15 মিনিটের মধ্যে আমার দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এবং দুষ্কৃতিকারীদের কাছে আবারও বলছি, যে পরিচয়ই হোক না কেন, কত বড় নেতা, কত বড় কর্মী, কত বড় ক্ষমতাবান, কিচ্ছু দেখার দরকার নেই। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার করতে হবে। ঠিক একইভাবে গত 14 বছরে বা 15 বছরে যে আস্থাহীনতা তৈরি হয়েছে রাজনৈতিক দলের মধ্যে, কেউ কাউকে বিশ্বাস করে না, দ্রুত আগামীকালকেই সর্বদলীয় একটি সভা ডেকে তাদের সর্বমেয়াদী, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী কি হতে পারে তাদের কাছ থেকে মতামত নেওয়া। মতামত নিয়ে এটা হতে পারে, এবং এই মতামতের আলোকে যে প্ল্যানগুলো হতে পারে সেটি প্রথমত হলো যে দ্রুত সময়ের মধ্যে আমার ক্যাম্পাসগুলো খুলে দিতে হবে। একদম কোনো কথা নেই, আমার ছাত্ররা খুব কষ্ট করে তাদেরকে স্বল্প সময়ে হল থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের হল থেকে তাদেরকে সেই হলে উঠতে হবে। হলে উঠতে গেলে যেটা করা দরকার, অন্তত একটি নির্দিষ্ট সময়ের জন্য দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে ক্যাম্পাসে বন্ধ করে দেয়। আমি চিরদিনের জন্য বলছি না, একটা নির্দিষ্ট সময়ের জন্য যেন কোনো প্রতিহিংসা না থাকে। মেধাবীরা সেই হলে থাকবে, এটা নিয়ে তাহলে মেধাবীরা যখন হলে ফিরে যাবে, তারপরে আপনি মধ্যমেয়াদীতে যে জায়গাটা আপনি যাবেন সেটি হলো আপনার অর্থনৈতিক সংস্কারে হাত দিতে হবে। কারণ অর্থনীতি ভঙ্গুর হয়ে গেছে, ব্যাংকিং সেক্টর লোপাট হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে, এগুলো অনেক আলোচনা হয়েছে। তাহলে ব্যাংকিং কমিশন বা ব্যাংকিং কমিশন গঠন করতে হবে, ব্যাংকিং সংস্কার কমিশন, সেই কমিশনের আলোকে অর্থনীতিটাকে ঢেলে সাজাতে হবে। এটা আর দীর্ঘমেয়াদের যেটা দীর্ঘমেয়াদের মধ্যে এই সংস্কারগুলো যখন হয়ে গেল, আইন শৃঙ্খলা আরেকটা হলো মধ্যমেয়াদের মধ্যে যে প্রশাসন, যেটা আপনি যেটা বলছেন, প্রশাসন তো মেধাহীনে ভরা, দলীয় লোকে ভরা, অন্ধ। তাহলে এদেরকে অপসারিত করে যে সমস্ত মেধাবী লোকদেরকে দীর্ঘদিন ওএসডি করে রাখা বা পদোন্নতি না দেওয়া, ফেলে রাখা, এদের প্রতি যেন সুবিচার হয়। আমি সুবিচার চাচ্ছি, মেধার ভিত্তিতে সুবিচারটা করতে হবে, নাহলে কাকে দিয়ে আপনি কাজ করবেন? এটা শর্ট মেয়াদের মধ্যেই হতে হবে। মধ্যমেয়াদে যে আপনার পরিকল্পনা, সেটা হলো যে অর্থনৈতিক পুনরুদ্ধার, তারপরে আমাদের কিছু কাজ আছে। আপনি এই যে কাজগুলো করবেন, কাকে দেয় করবেন? বিচারালয়। তো বিচারালয় তো সুনামি বয়ে গেছে। যখন বাংলাদেশের প্রধান বিচারপতি ছাত্রলীগ নামক একটি সংগঠনের কাছ থেকে ফুলের তোড়া নেয়, আর কিছু থাকে? যখন বাংলাদেশের প্রধান চেম্বার জজ, এখন আপিল ডিভিশনের বিচারপতি, যখন বলেন আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, নাই তো কিছু সেখানে। আমার ছাত্ররা গুলি খেয়ে মারা যায়, যখন অসুস্থতার কথা বলে বিচারপতি রায় দেয় না সেই গুলি বন্ধ করার জন্য। আমার নাহিদরা ডিবি অফিসে 32 ঘন্টা অনশন করে, হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় না, তখন আমার দেশের বিচারপতি তার রায় না দিয়ে বাড়িতে ঘুমায়। দরকার আছে সমস্ত বিচারপতির? কোনো দরকার নেই, যাতে আমার সন্তানের পাশে দাঁড়ায় না, নিজের সন্তানের পাশে দাঁড়ায় না। সন্তান হলে কি হতো? আমার দেশের যে বিচারপতি 16 বছরের একজন নাবালককে কোমরে দড়ি রেখে হ্যান্ডকাপ লাগিয়ে রিমান্ডে দেয়, এই বিচারপতি 1000 কোটি টাকা চুরি করার জন্য একজনের কোমরে দড়ি লাগাতে পারে না। দরকার নেই সেই বিচারাঙ্গনের। সেই বিচারাঙ্গনকে আমার সোজা করতে হবে। সোজা করতে কি হবে? গায়ের জোরে তো করা যাবে না, আইন তৈরি করতে হবে যে এই বিচারকদের এখন পর্যন্ত 53 বছরের বাংলাদেশে কিভাবে বিচারক নিয়োগ হবে তার কোনো যোগ্যতা নেই, তার কোনো ক্রাইটেরিয়া নেই, তার কোনো বিধিমালা নাই। যা খুশি তাই, যে সরকার যখন ক্ষমতায় আসে সে তার মতো করে নিয়োগ দেয়। সেবা দাস দল দাসে পরিণত হয়ে গেছে বিচারালয়। বেগম খালেদা জিয়ার জামিন হয় না, অথচ এই যে গোটা ব্যাংকটা খেয়ে ফেলালো দুর্নীতি করে আমার সাবেক স্বরাষ্ট্র মহিউদ্দিন খান আলমগীর। বিচার করতে পেরেছেন? তাহলে যে দেশ একজন সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করতে পারে না, আমার হতে যাওয়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, বরেণ্য শিক্ষাবিদ, আমাদের অহংকারের জায়গা, তাকে জামিন দেয় না, ঘুরাই, লিপ নাই, এরকম জায়গায় বিচার করে, খাঁচার মধ্যে তোলে, কত আক্ষেপের কথা। সেই বিচারাঙ্গনকে যদি আপনি সোজা না করেন, তাহলে দেখেন এই বিচারাঙ্গনের ঘাড়ে বন্দুক রেখে সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে, কত রকমের কি করেছে। এই বিচারাঙ্গনের ঘাড়ে বন্দুক যদি সরকার না রাখতো, আমাকে আজকে এতগুলো তাজা প্রাণ ঝরে যেত না। এটা তো দেশের ভবিষ্যতের নেতৃত্ব দেবে। এই জাতীয় বিচারাঙ্গনে দ্রুত এই জায়গাটা যদি সংস্কার না করেন, এখনো হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মী জেলখানায়,
এক একজনের বিরুদ্ধে 500 মামলা, 600 মামলা, 700 মামলা। হ্যাঁ, যদি কোনো সঠিক মামলা হয় আপনি শাস্তি দেন, কোনো আপত্তি আমার নেই। যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী কোনো একটি ঘটনা ঘটার পরেই বলে যে এটা জামাত শিবিরের কাজ, তাহলে আপনি তদন্তকারী, আপনার দায়িত্ব হলো তদন্ত করা, জামাত শিবিরকে খোঁজা নয়। আপনার দায়িত্ব হলো যে ভাঙচুর করে ভাঙচুরকারীকে খুঁজে বের করা, আপনার দায়িত্ব যে লুট করে সেই লুটেরাদেরকে খুঁজে করা, চার্জশিট দিয়ে কোর্টে সোপর্দ করা। আপনি রাজনীতিবিদের চেয়েও খারাপ আচরণ করে দেশে যে বিচারহীনতার একটা সংস্কৃতি তৈরি করেছে সেখান থেকে রক্ষা করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে এই ছাত্র যখন গুলি খায় তখন আমার দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলররা সেবা দাসের মতো ঘরের মধ্যে এসি রুমে বসে এসি গাড়িতে চলে, লজ্জা করে না তাদের? এদেরকে বিদায় করে ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, ড্রয়িং রুম এবং বেডরুম থেকে যেন ভাইস চ্যান্সেলর নিয়োগ না হয়, যাদের অন্তত মাজা আছে, সোজা হয়ে দাঁড়াতে পারে, সত্যকে সত্য বলতে পারে। আমার এই ছাত্রদের পাশে দাঁড়িয়ে জীবন বাজি রেখে যারা ঢাল হিসাবে ব্যবহৃত হয়েছে খুঁজে বের করেন। কে কোন দল করে দেখার দরকার নাই, আপনি খুঁজে বের করেন। যারা এই তরুণরা যারা দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করলো, তারা যেন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ না হয়, তারা যেন এখানে ইনসিকিউর ফিল না করে, তারা যেন এখানে বঞ্চিত না হয়। চাকরির ক্ষেত্রে যখন কোনো নির্দিষ্ট জেলার কোটায় যেন সব কিছু না হয়ে যায়, এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য যে সমস্ত শিক্ষকরা জীবন বাজি রেখে আমার সন্তানদের পাশে থাকবে তাদেরকে চিহ্নিত করুন। তাড়াহুড়া করার কোনো দরকার নেই, তাড়াহুড়ার কোনো দরকার নেই। এটি আপনি মধ্যমেয়াদের মধ্যে নেন, দীর্ঘমেয়াদের মধ্যে শেষে আসেন যে আমার বাংলাদেশের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংবিধান সংশোধন থেকে শুরু করে, অথবা আইনে বলতে পারবেন ভালো, প্রফেসর আসিফ নজরুল স্যার ওখানে থাকবেন, নিশ্চয়ই উনি আমার চেয়ে ভালো জানেন। এই নির্বাচনী ব্যবস্থার একটা আমূল সংস্কার দরকার, যে যেখানে আপনি পুলিশ ব্যবহার করতে পারবেন না, আপনি চাইলেন ডান্ডা মেরে ঠান্ডা করে দিলেন, প্রশাসন এসে আপনারা ভোট করে দিল, বাড়িতে ভয় দেখাইলেন, খবরদার ভোট কেন্দ্রে যাবি না। কেউ যেন স্বপ্নও দেখতে না পারে, কেউ যেন স্বপ্ন, তার মানে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিকীকরণ। নির্বাচন কমিশন, অথর্ব নির্বাচন কমিশন আমার দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। যারা নিজেরা মানুষ ক্ষমতা চায়, আর আমার নির্বাচন কমিশন সেই ক্ষমতাকে উইথড্র করার জন্য সরকারের কাছে লিখিত দেয়। এই ধরনের মাজা ভাঙ্গা, এই ধরনের অস্তিত্বহীন মেরুদণ্ডহীন মানুষদের বিচারের আওতায় আনা দরকার। কত হাজার হাজার মানুষ, শত শত মানুষ হয়েছে, এখনও 20,000 মানুষ ওই যে অক্টোবরের 28 তারিখে যে হইল, তারা এখনও জেলখানায় আছে। তাদের মুক্তি আপনি দেবেন না? আমি রাজনীতিবিদকে অনুরোধ করব, বেগম খালেদা যে মুক্তি পেয়েছে ছাত্রদের আন্দোলনে, কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা। আপনাদেরও সেই কৃতজ্ঞ চিত্তে আমি অনুরোধ করব, এদেরকে সম্মান করুন। এক রাতে প্রায় 2600 কি 2500 আসামি মুক্ত হয়েছে, এই ছাত্ররা সেই পথটা সুযোগ করে দিয়েছে। আজকে আইন অঙ্গন থেকে ভালো ভালো মানুষগুলো আসছে, পুলিশের ভালো ভালো অপরাধ আসে, কারা করেছে? ছাত্ররা করেছে। শ্রদ্ধা করতে শিখুন তাদেরকে, মর্যাদা করতে শিখুন তাদেরকে। আগামীর পথটা তারা খুলে দিয়েছে, এই পথে হাঁটবেন আপনারা। কিন্তু পথ যেটা তৈরি হলো, সেই পথটা যেন কোনো রাজনৈতিক ভুলের জন্য, নিজেদের ক্ষমতার লোভের জন্য তড়িঘড়ি করে নষ্ট না করেন। তাতে যদি 2টা দিন সময় বেশি লাগে দেন, সরকারের প্রতি আস্থা রাখেন। আমার মনে হয় যে আমরা অন্তত আগামীর যে নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে, নতুন বিজয় উৎসব, এই বিজয় উৎসবটা আমরা আর তৃতীয়বার করতে চাই না। এই বিজয়টাকে আমরা কন্টিনিউ করতে চাই, এবং এটাই যেন, আপনার কথার সাথে শুরু মেলে বলি, এটাই যেন শেষ বিজয় হয়। এবং এই বিজয়ের যে কোনো জায়গায় কোনো প্রকারের কালিমা যেন কেউ লিপন করতে না পারে, তার স্থায়ী বন্দোবস্ত না করলে যেন তেন প্রকারে, হয়তো ক্ষমতায় কেউ ভোটে গেলেন, অর্থনীতির মুক্তি হবে না, দেশের মুক্তি হবে না। আপনার কথা সূত্র ধরে যদি বলি, এক কথা সব জায়গায় সংস্কার প্রয়োজন। তবে আপনার কাছে আমার শেষ আরেকটা প্রশ্ন আছে, নতুন সরকারের কি ধরনের কাজকে অগ্রাধিকার দেওয়া উচিত, বা চ্যালেঞ্জগুলো কি হতে পারে? সংক্ষেপে, খুব সংক্ষেপে। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে নেওয়া, মানুষকে স্বস্তি দেওয়া, আমি নিরাপদ, এটা আমার দেশ, আমি নিরাপদ। 3 নম্বর যেটা হলো যে প্রশাসন যেটা ভেঙে পড়েছে, প্রশাসনকে দাঁড় করানো। মানুষের মধ্যে যে ভীতির পরিবেশ তৈরি হয়েছে, এই ভীতিটা দ্রুত তাড়ায় দিতে হবে, এবং প্রত্যেকে যেন বলতে পারে যে এটা আমার স্বাধীন দেশ, আমার অধিকার আছে স্বাধীনভাবে কথা বলার। আপনার টেলিভিশন আমি বলি, আপনি আপনার মতো করে খবর প্রচার করবেন, এই অধিকারটুকু আমি চাই। আমি যা বলতে চাই সেটা আমি বলতে চাই, আপনি যেটা প্রচার করতে চান সেটা প্রচার করবেন। এই স্বাধীনতাটাকে মানুষের দরকার। আমরা ভয়ে ফোন করে কথা বলতে পারতাম না। আমার বন্ধু আমরা বিভিন্ন জায়গায় আছে, গত 13 বছর ভয়েতে ফোন ধরেনি, আমি এখন ফোন দিলে ওনারা ধরে। আমি বলি যে ফোন করো। এই স্বাধীনতা বাংলাদেশে আজন্ম থাক, চিরদিন থাক, সেটি নিশ্চিত করুক, সেটাই সরকারের কাছে প্রত্যাশা করি। আমি আশাবাদী মানুষ, আমি আশা করতে চাই একজন যোগ্য এবং দক্ষ মানুষের হাতে দেশটা গেছে, সেই দক্ষ এবং যোগ্যতা মানুষ নিশ্চয়ই আমাদেরকে পথ দেখাবেন, আমরা সেই পথে হাঁটবো। ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের স্টুডিওতে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে।
পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে এই দেশের ঘটনার দিকে নজর রাখার কথাও জানিয়েছে দেশটি। খবর এনডিটিভির। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘটনার দিকে নজর রাখছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দেওয়ার বিষয়টি সম্পর্কে অবগত। যুক্তরাষ্ট্র মনে করে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওয়াশিংটন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, কারণ এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। Our condolences, of course, go out to those who have been hurt. Is the U.S. State Department or U.S. taking to address the As to what accountability. প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত দলবাজ বিচারপতিদের দ্রুত পদত্যাগের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। একই সঙ্গে রোববারের মধ্যে সুপ্রিম কোর্ট খুলে দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি। সকালে সুপ্রিম কোর্ট বার সভাপতির কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন। বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ দাবি করেছেন। এই দাবির সঙ্গে তারাও একমত, আজকের মধ্যে তাদের পদত্যাগ করতে হবে। যেসব বিচারপতি সততা ও সাহসিকতার সঙ্গে বিচার কাজ পরিচালনা করছেন তাদের ভয় নেই উল্লেখ করে এই আইনজীবী বলেন, আইনজীবীরা সৎ, সাহসী ও যোগ্য মানুষকে অ্যাটর্নি জেনারেল হিসেবে দেখতে চায়, যিনি সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে নয়, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে তাঁর দায়িত্ব পালন করবেন। সারা বাংলাদেশের সব অফিস আদালত চলতেছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে কেন? বিচার কার্য বন্ধ থাকবে কেন? এই জন্য আমরা অনতিবিলম্বে সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন বিচার কার্যক্রম চালু রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। শেষ করছি এসএটিভির বিশেষ বুলেটিন। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।